আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানি শাসকের পতন নিয়ে নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে উত্তেজনার কালো মেঘ। ইরান ইসরায়েল সংঘাত, হাইপারসনিক মিসাইল কিভাবে কাজ করে। ইরানের রণকৌশলে পুতিনের অদৃশ্য হাত, কেন বললেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ১৫০ মার্কিন সেনা আহত, হতাহত বেশি হতে পারে আল জাজিরা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই কথা বলা যাক আমাদের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, আর তা হল ইরানি শাসকদের পতন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া এক বিস্ফোরক বার্তা প্রসঙ্গে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে এমন সরাসরি এবং তীক্ষ্ণ বার্তা খুব কমই দেখা যায়, যেখানে একটি দেশের রাষ্ট্রপ্রধান সরাসরি অন্য একটি দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে কথা বলছেন এবং সেই দেশের শাসক গোষ্ঠীর পতন নিয়ে মন্তব্য করছেন। নেতানিয়াহু সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে সরাসরি ইরানি নাগরিকদের উদ্দেশ্যে কথা বলেছেন, যা মূলত আধুনিক যুগের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়্যারফেয়ারের একটি অনন্য উদাহরণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন। তিনি তার বার্তায় বোঝানোর চেষ্টা করেছেন যে ইসরায়েল এবং ইরানের সাধারণ জনগণের মধ্যে কোনো শত্রুতা নেই, বরং মূল সমস্যা হল বর্তমান শাসক গোষ্ঠী। এই ধরনের বার্তার মূল উদ্দেশ্য হল একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের প্রভাব তৈরি করা এবং শাসক ও শাসিতের মধ্যে যে দূরত্ব বা অসন্তোষ রয়েছে সেটিকে উস্কে দেওয়া। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাব ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে বেশ ভালো কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিল, কিন্তু বিপ্লবের পর থেকে এই দুই দেশের সম্পর্ক একেবারে বিপরীত মেরুতে চলে যায় এবং একে অপরের চরম শত্রুতে পরিণত হয়। বর্তমান প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই বার্তার একটি বড় কারণ হতে পারে ইরানের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক পরিস্থিতি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক চাপের কারণে ইরানের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। নেতানিয়াহু হয়তো সেই সুযোগটি কাজে লাগাতে চাইছেন। তিনি মূলত একটি বিভাজন রেখা তৈরি করতে চাইছেন, যেখানে তিনি বোঝাতে চাইছেন যে ইরানের শাসকরা দেশের সাধারণ মানুষের উন্নয়নের চেয়ে আঞ্চলিক প্রক্সি যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচিতে বেশি অর্থ ব্যয় করছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের প্রকাশ্য বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কারণ ইরান সরকার এটিকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখবে এবং এর ফলে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে। এবার আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হওয়া উত্তেজনার কালো মেঘ নিয়ে, যা পুরো বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যাকে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড বলা যায়, কারণ এই অঞ্চলের ওপর দিয়েই বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। যখনই এই অঞ্চলে কোনো সংঘাত বা উত্তেজনার সৃষ্টি হয়, তখনই এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে আন্তর্জাতিক তেলের বাজার থেকে শুরু করে গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক হুমকি, সামরিক মহড়া এবং জোট গঠনের এক নতুন উন্মাদনা শুরু হয়েছে, যা পরিস্থিতিকে যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। লোহিত সাগর, হরমুজ প্রণালী এবং সুয়েজ খালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথগুলো এই উত্তেজনার কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বিমা খরচ জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে, যার ফলে পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি পাচ্ছে এবং শেষ পর্যন্ত এর ভুক্তভোগী হচ্ছি আমরা, সাধারণ ভোক্তারা, কারণ জিনিসপত্রের দাম বিশ্বজুড়েই বেড়ে যাচ্ছে। এই অঞ্চলে এখন শুধু আর ২টি বা ৩টি দেশের মধ্যে উত্তেজনা সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বহুমাত্রিক রূপ নিয়েছে, যেখানে পরাশক্তিগুলোর পরোক্ষ এবং প্রত্যক্ষ উপস্থিতি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। একদিকে পশ্চিমা বিশ্ব তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী এবং সামরিক সরঞ্জাম বৃদ্ধি করছে, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো তাদের নিজস্ব বলয় তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে।
এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ের কারণ হল মিসক্যালকুলেশন বা ভুল হিসাব নিকাশ। যখন এতগুলো দেশের সামরিক বাহিনী একটি ছোট ভৌগোলিক অঞ্চলে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে, তখন একটি ছোট স্ফুলিঙ্গ বা সামান্য ভুল বোঝাবুঝি থেকেই একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ বারবার সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও বাস্তব চিত্র বেশ উদ্বেগজনক। আমাদের পরবর্তী আলোচনার বিষয়টি অত্যন্ত প্রযুক্তিগত এবং কৌতূহলোদ্দীপক, আর তা হল ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে হাইপারসনিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত দিক। বর্তমানে সামরিক বিশ্বের সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি হল হাইপারসনিক। আধুনিক যুদ্ধাস্ত্রের ইতিহাসে হাইপারসনিক মিসাইল একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ। প্রথমে আমাদের বুঝতে হবে হাইপারসনিক মিসাইল আসলে কী এবং এটি কিভাবে কাজ করে। হাইপারসনিক বলতে মূলত সেই গতিকে বোঝায় যা শব্দের গতির চেয়ে অন্তত 5 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 5 বা তার চেয়েও দ্রুত। শব্দের গতি সাধারণত প্রতি সেকেন্ডে প্রায় 343 মিটার। তার মানে একটি হাইপারসনিক মিসাইল 1 সেকেন্ডে প্রায় 1.7 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। কিন্তু শুধু গতি এই মিসাইলের একমাত্র বৈশিষ্ট্য নয়, এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর ম্যানুভারেবিলিটি বা গতিপথ পরিবর্তনের ক্ষমতা। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো একটি নির্দিষ্ট প্যারাবলিক বা ধনুক আকৃতির পথ অনুসরণ করে মহাকাশে যায় এবং পরে অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে নেমে আসে, যার ফলে আধুনিক রেডার সিস্টেমগুলো সহজেই হিসাব করতে পারে যে মিসাইলটি ঠিক কোথায় গিয়ে পড়বে এবং সেই অনুযায়ী অ্যান্টি মিসাইল সিস্টেম ফায়ার করে তাকে ধ্বংস করা যায়। কিন্তু হাইপারসনিক গ্লাইড ভেহিকেলগুলো কাজ করে সম্পূর্ণ ভিন্নভাবে। এগুলো বায়ুমণ্ডলের উপরের স্তরে অত্যন্ত দ্রুত গতিতে প্রবেশ করে এবং গ্লাইড করতে থাকে। এই সময় এগুলো নিজেদের গতিপথ যে কোনো সময় পরিবর্তন করতে পারে। এই অপ্রত্যাশিত এবং আঁকাবাঁকা গতিপথের কারণে বিশ্বের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, পেট্রিয়েট বা ডেভিড স্লিংয়ের মতো সিস্টেমগুলোর জন্য এই মিসাইলকে ট্র্যাক করা এবং মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এছাড়া এই মিসাইলগুলো যখন এত দ্রুত গতিতে বায়ুমণ্ডল ভেদ করে ছুটে চলে, তখন এর চারপাশের বাতাস অত্যাধিক উত্তপ্ত হয়ে প্লাজমা স্তরে পরিণত হয়। এই প্লাজমা স্তর অনেক সময় রেডিও তরঙ্গকে শোষণ করে নেয়, যার ফলে রেডার বা সেন্সারে এই মিসাইলগুলোকে ধরা অনেক কঠিন হয়ে যায়, যাকে রেডিও ব্ল্যাকআউট বলা হয়। এবার আমরা দৃষ্টি ফেরাব যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্যের দিকে, যেখানে তিনি ইরানের রণকৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অদৃশ্য হাত থাকার কথা উল্লেখ করেছেন। এই মন্তব্যটি আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি বিশ্বজুড়ে তৈরি হওয়া নতুন মেরুকরণ এবং পরাশক্তিগুলোর কৌশলগত জোটবদ্ধতার একটি পরিষ্কার ইঙ্গিত দেয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর এই কথার মূল ভিত্তি হল সাম্প্রতিক বছরগুলোতে মস্কো এবং তেহরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক। ঐতিহাসিকভাবে রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গেলেও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই দুই দেশ নিজেদের একে অপরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করছে। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞা এবং চাপের মুখে এই দুই দেশ একটি বিকল্প বলয় বা অক্ষ তৈরি করার চেষ্টা করছে। পুতিনের অদৃশ্য হাত বলতে মূলত বোঝানো হয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরানের যে ভূ-রাজনৈতিক অবস্থান এবং সামরিক পদক্ষেপ, তার অনেক কিছুর পেছনেই রাশিয়ার প্রযুক্তিগত, বুদ্ধিবৃত্তিক এবং কূটনৈতিক সমর্থন রয়েছে। বিশেষ করে সামরিক প্রযুক্তির আদান-প্রদান এক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরান রাশিয়াকে তাদের তৈরি ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে, যা রাশিয়া অন্য ফ্রন্টে ব্যবহার করছে। এর বিনিময়ে রাশিয়া হয়তো ইরানকে উন্নত যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার টেকনোলজির মতো সংবেদনশীল প্রযুক্তি দিয়ে সহায়তা করছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা। এই পারস্পরিক সহযোগিতার ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর মতে, রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন সবসময় কিছুটা অস্থিতিশীল থাকে, কারণ এতে করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মনোযোগ এবং সামরিক রসদ বিভক্ত হয়ে পড়বে।
যখন পশ্চিমা বিশ্বের মনোযোগ এবং সম্পদ মধ্যপ্রাচ্যের দিকে বেশি ধাবিত হবে তখন রাশিয়া অন্যান্য অঞ্চলে তাদের কৌশলগত সুবিধা আদায় করে নিতে পারবে। এটি আন্তর্জাতিক দাবার বোর্ডের একটি ক্লাসিক চাল, যেখানে একদিকের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য প্রক্সি বা মিত্রদের ব্যবহার করা হয়। আমাদের আজকের সর্বশেষ আলোচনার বিষয়টি হল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি উদ্বেগজনক রিপোর্ট, যেখানে বলা হয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ বা ছায়া সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই খবরটি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি এবং পেন্টাগনের সামরিক কৌশল উভয়ের জন্যই একটি বিশাল মাথা ব্যথার কারণ। প্রথমেই পরিষ্কার করে নেওয়া ভালো যে এখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো ঘোষণা দেওয়া বা ফুল স্কেল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের কথা বলা হচ্ছে না, বরং এটি হল ইরাক, সিরিয়া এবং জর্ডানের মতো দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর রকেট, মিসাইল এবং ড্রোন হামলার বিবরণ। পেন্টাগন এবং মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হামলার বিষয়গুলো নিশ্চিত করেছে। তবে সামরিক পরিভাষায় আহত বা ক্যাজুয়ালটি শব্দটি একটু ভিন্নভাবে ব্যবহৃত হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে অনেক সময় সরাসরি গুলি বা বোমার আঘাতে আহত না হলেও বিস্ফোরণের প্রচণ্ড শব্দ এবং শকওয়েভের কারণে অনেক সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা TBI এর শিকার হন। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী প্রাথমিক অবস্থায় অনেক সময় এই ব্রেইন ইনজুরির লক্ষণগুলো প্রকাশ পায় না, তাই তাৎক্ষণিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায় না। পরে যখন মেডিকেল স্ক্যান বা বিস্তারিত পরীক্ষা করা হয় তখন আসল সংখ্যাটি বেরিয়ে আসে, যা প্রাথমিক হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। এই পরিস্থিতির কারণে মার্কিন প্রশাসন বর্তমানে একটি বিশাল কৌশলগত উভয় সংকটের বা ডিলেমার মধ্যে রয়েছে। একদিকে তাদের উপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ রয়েছে এই হামলার কড়া জবাব দেওয়ার জন্য, যাতে সামরিক বাহিনীর মনোবল অটুট থাকে এবং শত্রুপক্ষকে একটি কড়া বার্তা দেওয়া যায়, যাকে ডেটারেন্স বা নিবৃতকরণ কৌশল বলা হয়। অন্যদিকে তারা যদি খুব বেশি আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ জবাব দেয়, তবে সেটি পুরো অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, যা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে একেবারেই চাইছে না।